শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজ শুনবেন অরুণোদয় ভট্টাচার্যের রচনা থেকে বলির পাঠা। রবিবারের দুপুর, অযোধ্যায় বৃষ্টি পড়ছে। দুপুরের আকাশ রাতের মতো কালো। গায়ে কলার তোলা ওভারকোট, মাথায় রবার হ্যাট, পায়ে গামবুট, চোখে কালো সানগ্লাস, কোটের পকেটে দুটি হাত ঢোকানো। প্রতাপাদিত্য রোড ধরে ডান দিকে ঘুরে চন্দ্রমণ্ডল লেন এগিয়ে চলেছে লোকটা। গলির শেষ মাথায় কুখ্যাত ক্রিমিনাল লয়ার অজিত সাঁতরার তিনতলা বাড়ি। বিবেকের মনে কৌতূহল হলো, কে লোকটা? বাড়ির জানলা দিয়ে লোকটাকে সে যেতে দেখেছিল। বিবেক পিছু নিল। সন্দেহটা সঠিক। লোকটা সোজা তিনতলায় বাড়িটা ঢুকে গেল। খানিক পরেই গুলির আওয়াজ। প্রচণ্ড বেগে দৌড়ে বিবেক ঢুকে গেলেন সাঁতরার বাড়ি। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেন, ঢুকলেন দক্ষিণের দিকের ঘরে। দেখলেন সাঁতরার দেহ খাট থেকে খানিকটা মেঝেতে ঝুলছে, কপালে গভীর ক্ষত, সেখান থেকে রক্ত বেরোচ্ছে গলগলিয়ে। আশ্চর্য, ভয় কিছুই হলো না বিবেকের, বরং অদ্ভুত আনন্দ হলো। এই নরাধম উপযুক্ত শাস্তি পেয়েছে। এক মুহূর্তে আততায়ীকে সে ঘরের ড্রেসিং টেবিলের আয়না দেখতে পেল। সে দ্রুত ছুটে চলে গেল। সারা সন্ধে টিভিতে খবরটা দেখানো হচ্ছে। চলছে নানা রকম কাটাছেঁড়া। দক্ষিণ কলকাতার প্রখ্যাত আইনজীবী অজিত সাঁতরা চন্দ্রমণ্ডল লেনে নিজের বাড়িতে আজ দ্বীপ্রহরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। টালিগঞ্জ থানার ইনভেস্টিগেটিং অফিসার জানিয়েছেন, বাড়ির ভিত্তটি ঘটনার পর উধাও। আলমারি থেকে বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে বলে দাবি জানিয়েছেন অজিত সাঁতরার স্ত্রী শিবানী দেবী। অজিতবাবুর একমাত্র পুত্র অতনু এই মুহূর্তে পুরী গেছে ছুটি কাটাতে। স্ত্রী এবং পুত্র কারো সাথেই সাঁতরার সম্পর্কটা ভালো ছিল না। বাড়ির পলাতক ভৃত্য হরিদাসকে ধরার জন্য পুলিশ ওড়িশার বারিপদায় রওনা হলো। বিবেক একবার ভাবলেন তিনি যেটুকু দেখেছেন পুলিশকে বলবেন। পরে ভাবলেন না থাক, অযথা পুলিশ হয়রানি হবে। সিআইডি চিফ ইনভেস্টিগেশন অফিসার সম্রাট রায় সাঁতরাবাড়ির সকলকে জেরা করলেন। হরিপদ স্বীকার করেছে মনিবকে মৃত অবস্থায় দেখতে পেয়ে সে আলমারি খুলে টাকা নিয়ে পালিয়েছিল, কিন্তু খুন সে করেনি। শিবানী সাঁতরার বয়স প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু দেখলে একেবারে মনেই হয় না। আচ্ছা মিসেস সাঁতরা, অজিতবাবু যখন আক্রান্ত হলেন পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী বেলা 2টো হবে, তখন আপনি কোথায় ছিলেন? খুব বৃষ্টি হচ্ছিল। লাঞ্চের পরে আমি নিজের ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। এক্সকিউজ মি, আপনারা কি এক ঘরে শুতেন না? না, গত 10 বছর আমরা সেপারেট বেডরুম ইউজ করছি। আপনার ঘুম কখন ভাঙলো? গুলির আওয়াজে? না, আমি কোনো গুলির আওয়াজ শুনিনি। 4টের পর ঘুম ভাঙলো। চা করে ওর ঘরে দিতে গিয়েই এই ভয়ঙ্কর দৃশ্যটা আমি দেখতে পাই। আপনার কাউকে সন্দেহ হয় ওর কোনো শত্রু ছিল? শত্রু হয়তো ছিল, কিন্তু এক্ষেত্রে আমার হরিপদকেই সন্দেহ হচ্ছে। কিন্তু হরিপদ রিভলভার কোথায় পাবে? ইচ্ছে থাকলেই উপায় হয়। কিন্তু মিসেস সাঁতরা, আপনাকে দেখে কিন্তু আপসেট মনে হচ্ছে না। আপনার স্বামী খুন হলো আর আপনি কি না? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। ওর মতো কুৎসিত মনের মানুষের মৃত্যু আমাকে নাড়া দেয় না। ওর বন্ধু হোসেন আমাকে নোংরা ওষুধের কথা করতো, কুপ্রস্তাব দিত, কিন্তু অজিত দাঁত বের করে হাসতো, তাও সব সহ্য করছিলাম। কিন্তু ইদানিং সুরমা পাল নামের এক বিধবা মহিলার সাথে তার ঘনিষ্ঠ মেলামেশা শুরু হয়েছিল। এই সুরমা পালটা কোথায় থাকেন? শুনেছি সন্তোষপুরের নিজের ফ্ল্যাটেই আছে। অজিতের মোবাইলে সুরমা পালের নম্বর নিশ্চয়ই আছে, একবার বাজিয়ে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ইওর ইনফরমেশন, বলে অফিসার উঠে দাঁড়ালেন। আপনি এই সময়ে কেন পুরী গিয়েছিলেন রতনবাবু? এনি স্পেশাল রিজন? প্রশ্ন করলেন। না, জাস্ট উইকেন্ড কাটাতে গিয়েছিলাম পুরীতে। কিন্তু আপনি তো কোনো চাকরি করেন না? না, আমার কম্পিউটার গুডসের বিজনেস। কেমন চলছে বিজনেস?
হঠাৎ রেগে গেলেন অতনু, বললেন, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। দেখুন মিস্টার রায়, পুলিশ ইতিমধ্যে খোঁজ নিয়ে জেনে গেছে আপনার ব্যবসাটা লোকসানে চলছে, বন্ধ হওয়ার মুখেই প্রায়। অতনু এবার চুপসে গেল। তনুশ্রীর সঙ্গে আপনার অ্যাফেয়ার কতদিনের? অতনু তোতলাতে লাগলো, তনুশ্রী? হ্যাঁ, আপনার বন্ধু শুভদীপের স্ত্রী, যাকে নিয়ে আপনি পুরী গিয়েছিলেন ছুটি কাটাতে। ওর সঙ্গে আমার কলেজ থেকেই অ্যাফেয়ার ছিল। বাবার গোয়ার্তুমির জন্য আমি ওকে বিয়ে করতে পারিনি। সেই সুযোগে শুভ ভিড়ে গেল, বিয়েও করে নিল। কিন্তু এখন তো আপনার এই অ্যাফেয়ার অ্যাডাল্টারি, সিরিয়াস অফেন্স। এর ভবিষ্যৎটা কি? আমি তনুশ্রীকে বিয়ে করব। শুভজিৎ কি ওকে ডিভোর্স দেবে? হ্যাঁ দেবে। ও তো বউকে খাওয়া পড়া দিতে পারছে না। 10-5 হাজার দিলেই ও ঠিক ডিভোর্স দিয়ে দেবে। আপনার বাবার পর আপনিই তো উত্তরাধিকারী। প্রপার্টির উত্তরাধিকারী আমার বাঁও। আপনার বাবা আপনার বিজনেসের জন্য আপনাকে কোনো সাহায্য করেননি? না, বাবার হাত দিয়ে কোনো পয়সাই গলতো না। অর্থাৎ বাবার মৃত্যুতে তাহলে আপনার সুবিধেই হলো। কি বলতে চাইছেন আপনি? বাবাকে আমি খুন করেছি? দেখুন, আপনার ক্ষেত্রে অ্যালিবাইটা খুব স্ট্রং। আজকের যুগে 24 ঘন্টার মধ্যে কলকাতা টু পুরী যাতায়াত করাই যায়। বাবা মরাতে আপনার দুদিকেই সুবিধা, টাকাও পাবেন, আবার প্রেমও করতে পারবেন। বাবাকে আমি লাইক করতাম না ঠিকই, কিন্তু খুন ভাবতেই পারি না। ঠিক আছে, আপনি সন্দেহের তালিকায় রইলেন। যতক্ষণ না প্রমাণ হয় আসল অপরাধীকে আমরা শনাক্ত করতে না পারছি, ততক্ষণ আপনি সন্দেহের মধ্যেই থাকবেন। বিবেক চৌধুরী আপাত নিঃসঙ্গ এবং নির্ঝঞ্ঝাট মানুষ। কলেজে পড়াতেন, 2 বছর আগে ভিআরএস নিয়েছেন। আপন বলতে ছিল একটা ভাই সুমন। বাবা মা অনেক আগেই মারা গেছেন। ভাইটিও একদিন আত্মহত্যা করে বসলো। একা একা খুব বোরিং ফিল করতেন বলে মাঝে মাঝেই মামাতো ভাই দুজনের বাড়ি চলে যান তিনি। দুজনে মিলে দাবার বোট নিয়ে বসেন। মাসের শেষ শুক্রবার ডাক্তার রায়ের চেম্বারেও হাজিরা দিতে হয় বিবেকবাবুকে। খুব একঘেয়ে লাগছিল জীবনটা। কাটলেন রাজধানীর টিকিট। 8ই সেপ্টেম্বর রওনা হয়ে 15ই সেপ্টেম্বর ফিরবেন। দিল্লি যাত্রার কথা শুনে দ্বিজেন কিছুটা মুষড়ে পড়লেন। বিবেক বলল, এনি প্রবলেম ব্রাদার? হ্যাঁ, একটা সিরিয়াস প্রবলেম। ঘর থেকে আমার সার্ভিস রিভলভারটা মিসিং। ওটাতে 2টো লাইভ বুলেটও রয়েছে। বিবেক শুনে একটু ভ্রু কুঁচকালেন। বললেন, অফিসে জানিয়েছ? হ্যাঁ, ইন রাইটিং। ভেবো না, ভালো করে খুঁজে দেখো, বাড়ির অন্য কোথাও নিশ্চয়ই খুঁজে পাবে। কেসটা নিয়ে সম্রাট রায় চিন্তা করছিলেন। অজিত সাঁতরার ছেলে অতনুর টাকার খুবই দরকার। সেক্ষেত্রে বাবার মৃত্যুতে তার লাভ। কিন্তু ঘটনার সময় সে বান্ধবীকে নিয়ে পুরীতেই ছিল, তার প্রমাণও পাওয়া গেছে। হরিপদ টাকা চুরির জন্য খুন করবে, এটা কষ্টকল্পিত। সে রিভলভার কোথায় পাবে? আর এই মার্ডার ওয়েপন সাধারণত পুলিশরাই ব্যবহার করে। দ্বিজেন বসুর কাস্টডি থেকে রিভলভার চুরি আর সাঁতরার খুন, এই দুটোর মধ্যে অদ্ভুত এক সূত্রের আভাস দিচ্ছে। সম্রাট রায় দ্বিজেন বসুকে ডেকে পাঠালেন। আপনার সার্ভিস রিভলভারটা খুঁজে পেয়েছেন? না স্যার, পাইনি। আপনি ওটা কোথায় রাখতেন সেটা আপনার বাড়ির লোকজন জানতো? হ্যাঁ, আমার স্ত্রী এবং মেয়ে জানতো, কিন্তু ওরা ওটা কখনো হাত দেয় না। আপনার মেয়ে কত বড়, কলেজে পড়ে? হ্যাঁ, যাদবপুর ইউজি থেকেই পড়াশোনা করছে, সেকেন্ড ইয়ার। ধরুন আপনার মেয়ে বয়ফ্রেন্ড বলল, তোর বাবা রিভলভারটা একদিন নিয়ে আয়, হাতে নিয়ে একটু দেখি কেমন। দুজন বিরক্ত হয়ে বলল, আমার মেয়ে অতটা ইম্পালসিভ নয়। আর আপনি? আপনি কি মাঝে মাঝে ইম্পালসিভ কিছু করেন? ইউ মিন আমি ইম্পালসিভ হয়ে সাঁতরাকে গুলি করে অস্ত্রটা গঙ্গার জলে ফেলে দিয়েছি? আমার মোটিভটা কি? একদম মাথা গরম করবেন না মিস্টার বসু। সাঁতরার বাড়িতে যে 0.38 ক্যালিবারের রিভলভারটা থেকে বুলেট ছুঁড়ে খুঁজে পাওয়া গেছে, সেটা
এই মেকের অন্য গান হতেই পারে, বাট ইয়োর ওয়েপন মে ওয়েল বি দ্য মার্ডার ওয়েপন। সেই পসিবিলিটা বেশ জোরালো। রূপক নামে একটা ছোকরা এসআই প্লেন ড্রেসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ক্যাম্পাসে নজর রাখছিল। 3 দিন পরে সে রিপোর্ট দিল, সাঁতরার মেয়ে রিজার বয়ফ্রেন্ড বান্টি হালদার অদ্ভুতভাবে বান্টি অজিত সাঁতরা হত্যাকাণ্ডে জড়িয়ে গেছে। অজিতবাবু রোজ ঢাকুরিয়া থেকে মেনকা সিনেমার দিকে মর্নিং ওয়াক করতেন। খুন হবার দিন 10 আগে লেক গেট থেকে বেরোবার সময় তিনি একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে যান। বিশেষ কিছু হয়নি, বাহাতের কনুইতে সামান্য চোট লাগে। তিনি উঠে দাঁড়িয়ে বান্টির কলার ধরে শাঁসাতে থাকেন। কাগজ কলম বার করে টু হুইলারের নম্বরটা ঢুকে নেন। বললেন, তুমি আমার হাতের যা অবস্থা করেছো, বেশ ভোগাবে মনে হচ্ছে। এক্ষুনি 1000 টাকা বার করো। তুমি আমায় চেনো না, আমি বিখ্যাত ক্রিমিনাল লয়ার অজিত সাঁতরা। তোমাকে জেলের হাওয়া খাইয়ে ছাড়ব। বান্টি মিনমিন করে বলল, এখন আমার কাছে টাকা নেই, কালই আপনাকে আমি টাকা দিয়ে দেবো। পরদিনই বান্টি সাঁতরাকে 4টে 500 টাকার নোট দিয়ে দিল। বান্টির সঙ্গে তার এক বন্ধুও ছিল। রায় বললেন, যাক, তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। রূপক বলল, না স্যার, এখানেই তো টুইস্ট। নোটগুলো ছিল জাল, বুঝতেই পারছেন। উকিলকে জাল নোট দেওয়া। বান্টি বিপদে আরও বেশি পড়ে গেল। সাঁতরা বান্টির কাছে 10,000 টাকা দাবি করলেন। আই সি, ব্যাপারটা তাহলে ব্ল্যাকমেলের দিকেই টার্ন নিল। হ্যাঁ স্যার, সাঁতরা ভীষণ তেদর টাইপের লোক, তাই বান্টির মাথায় খুনের আইডিয়াটা আসাটা খুব একটা অসম্ভব কিন্তু নয়। বুধবার সকাল 8টা নাগাদ মিস্টার রায় চলে গেলেন কেয়াতলা রোডের একটি বেসরকারি ব্যাংকের পার্ক সার্কাস ব্রাঞ্চ ম্যানেজার অনির্বাণ হালদারের বাড়ি। ইনি বান্টির বাবা। আমি সিআইডি অফিসার সম্রাট রায় বলেই তিনি কার্ডটি দেখালেন। মিস্টার রায় বান্টিকে জিজ্ঞেস করলেন, প্রথমে আমায় বলো, অ্যাক্সিডেন্টটা কী করে ঘটলো? উনি না দেখে রাস্তা পার হচ্ছিলেন, আমি ব্রেক কষেছিলাম, খুব হালকা ধাক্কা লাগে, উনি পড়ে গিয়েই উঠে পড়েছিলেন। সত্যি বলছো, না তুমি গাড়ি চালাতে চালাতে মোবাইলে রিজার সঙ্গে কথা বলছিলে? না, সেসব কিছু নয়, এক আনাড়ি সাইক্লিস্টকে বাঁচানোর জন্য আমি গাড়ির অভিমুখটা একটু পাল্টেছিলাম। 24 তারিখ দুপুরে তুমি কি করছিলে? ঘুমাচ্ছিলাম। জোর বৃষ্টি হচ্ছিল, বেশ ঠান্ডাও লাগছিল। বান্টি, তুমি কি সাঁতরাকে 10,000 টাকা দিয়েছিলে? না, দেইনি। পুরো ঘটনাটা আমি বাবাকে জানিয়েছি। অনির্বাণ হালদার বললেন, হ্যাঁ অফিসার, আমি প্রথমে কিছু জানতাম না। সবটা জানার পর আমি বললাম টাকা দেওয়া হবে না, উনি আদালতে যান, দেখে নেব। কিন্তু আপনার ছেলে সাঁতরাকে জাল নোট দিয়েছিল, সেটাই আইনের চোখে অপরাধ। জাল টাকা সে কোথায় পেল? অনির্বাণ বলল, ওগুলো বান্টির এক ম্যাজিশিয়ান বন্ধু দিয়েছিল। তাই? আচ্ছা বান্টি, অজিত সাঁতরা খুন হয়েছে শুনে তোমার কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, দারুণ রিলিফ ফিল করলাম, কিন্তু সাসপেক্ট লিস্টে আমার নাম এসেছে শুনে ঘাবড়ে যাচ্ছি। পরদিন মিস্টার রায় এলেন দ্বিজেন বসুর বাড়ি। বললেন, ওয়েল মিস্টার বাসু, ফ্যামিলির লোক ছাড়া আর কে আসতো আপনার বাড়িতে? একটু ভেবে দ্বিজেনবাবু বললেন, আমার পিস্তুত দাদা প্রফেসর বিবেক চৌধুরী, একমাত্র উনি সপ্তাহে 2-3 দিন আমার বাড়িতে আসতেন। আর জানেনও আমি কোথায় রিভলভারটা রাখি। চলুন আপনার কাজিনের বাড়ি একবার ঘুরে আসি। কিন্তু বিবেক দা তো এখন কলকাতাতে নেই, দিল্লি গেছেন। তাই বলুন, তা উনি ফিরবেন কবে? 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, উনি ফেরার আগেই ওনার বাড়ি আমি তল্লাশি করব। চলুন, এক মুহূর্ত দেরি নয়। বিবেক চৌধুরীর প্রতাপাদিত্য রোডের বাড়ির তালা ভেঙে পুলিশ বাড়ি সার্চ করতে শুরু করলো। চিলেকোঠার ঘরে একটা ওভারকোট পাওয়া গেল। তার পকেটে থেকেই বেরোলো দ্বিজেনবাবুর সার্ভিস রিভলভার। দ্বিজেনবাবু বললেন, স্ট্রেঞ্জ, বিবেকদা আমাকে এইভাবে ফাঁসাতে চেয়েছিল। নিউরোলজিস্ট ও মনস্তত্ত্ববিদ সঞ্জীব রাহার সঙ্গে দেখা করলেন সম্রাট রায়। আপনার পেশেন্ট বিবেক চৌধুরী একটা মার্ডার কেসের সঙ্গে জড়িত বলে আমাদের দৃঢ় ধারণা হচ্ছে। বিবেকবাবু ওনার ভাইকে ভীষণ ভালোবাসতেন। ওর সুসাইডের পর তিনি কিছুদিন মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন, কিন্তু বর্তমানে তিনি একেবারে সুস্থ।
কিন্তু ব্যাপারটা কি একটু খুলে বলবেন মিস্টার রায়? যে 0.38 ক্যালিবারের রিভলভার মিস্টার সাঁতরার মৃত্যু ঘটেছে সেটি বিবেকবাবুর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে। ডাক্তার বললেন, আই সি। তাহলে এতদিন তিনি শান্ত থাকার অভিনয় করছিলেন। জোড়া খুনের অভিযোগে পুলিশ ওর ভাই সুমনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ বুঝেছিল ও নির্দোষ, কিন্তু অজিত সাঁতরা আসল অপরাধী ট্যারাঘেটকে বাঁচাতে সুমনকে ফাঁসিয়ে দিয়েছিল। সেই অপমানে সুমন আত্মহত্যা করে। ব্যাপারটা মেনে নিতে পারেননি বিবেক, তাই হয়তো দীর্ঘদিনের প্রতিশোধ স্পৃহা থেকে এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন। 15ই সেপ্টেম্বর দিল্লি থেকে ফেরার পরেই অজিত সাঁতরাকে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাইভেট ডিটেকটিভ অমিত নিয়োগী লালবাজার সিআইডি চিফ সম্রাট রায়ের কাছে এলেন। হোম মিনিস্ট্রি একটা চিঠি দিলেন। অমিত নিয়োগীকে অজিত সাঁতরা হত্যা তদন্ত এবং বিবেক চৌধুরীর সত্যি অপরাধী কিনা তার সত্য উদ্ঘাটনের জন্য নিয়োগ করা হয়েছে। মিস্টার রায়, আপনার কর্মদক্ষতা, পর্যবেক্ষণ, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত সব ব্যাপারেই আমি শ্রদ্ধাশীল, কিন্তু অজিত সাঁতরার মার্ডার কেসটা যতটা সহজভাবে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তার চেয়ে কেসটা বেশ জটিল। আপাতত বিবেকবাবুকে ডাক্তার রাহাত তত্ত্বাবধানে মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। নির্দেশ পেয়ে দ্বিজেনবাবু বেরিয়ে গেলেন। অমিত মিস্টার রায়কে বললেন, দ্বিজেনবাবুর বাড়ির সামনে এবং ওর প্রতিটি মুভমেন্টের ওপর নজর রাখার ব্যবস্থা করুন। কিন্তু অমিতবাবু, আপনি বলতে চাইছেন বিবেক চৌধুরী খুনি নন? ওর বিরুদ্ধে প্রাইমা ফেসি সব রকম প্রমাণ ও ডকুমেন্ট রয়েছে। মোটিভ এবং মার্ডার ওয়েপন পর্যন্ত ওর বাড়িতেই পাওয়া গেছে। অমিত বললেন, শান্ত হন সম্রাটবাবু, আমি সব বলছি। প্রথমত, বিবেকবাবু ভাই সুমনকে অজিত সাঁতরা অন্যায়ভাবে মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছিলেন। বদলা নেবার জন্য বিবেকবাবু স্বপ্ন দেখতেন। দ্বিতীয়ত, বিবেকবাবুর মামাতো ভাই দ্বিজেনবাবু পুলিশের চাকরিতে বিশেষ সুবিধা করতে পারেননি। সাঁতরা মার্ডার হবার দুদিন আগে ও সার্ভিস রিভলভার চুরি যায়। দ্বিজেনবাবু মেয়ে রিজার বয়ফ্রেন্ড বান্টির সাথে ওনার টক্করের কাহিনীও আমরা জানি। চতুর্থত, মার্ডারের কদিন পরেই বিবেকবাবু দিল্লি চলে যান। তার অনুপস্থিতিতে আপনি এবং দ্বিজেনবাবু ওর বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালালেন। একটা ঘর থেকে একটা হ্যাট, ওভারকোট, সানগ্লাস, দস্তানা, গামবুট এবং দ্বিজেনবাবুর চুরি যাওয়া রিভলভারটা পেলেন। কিন্তু মিস্টার রায়, ব্যাপারটা কি আপনার খুব সরলীকৃত মনে হলো না? বিবেক চৌধুরী দীর্ঘদিন প্রতিশোধ স্পৃহা থেকে প্ল্যান করে খুনটা করলেন, অথচ সমস্ত এভিডেন্স এক জায়গায় সাজিয়ে রেখে দিলেন যাতে যে কেউ এসেই খুঁজে পেয়ে যায়। আর খুন করে দিল্লি পালিয়ে গিয়ে আবার নির্দিষ্ট দিনে ফিরে এলেন পুলিশের হাতে ধরা দেওয়ার জন্য। আর এই দ্বিজেন বসুর সার্ভিস রিভলভার হারিয়ে যাওয়াটা বেশ একটু খটকা লাগছে নাকি? মিস্টার রায় বললেন, আপনি কি মনে করেন বান্টি খুনটা করেছেন? আমাকে দিন চারেক সময় দিন মিস্টার রায়, আপনাকে আমি আশা করছি সঠিক চিত্রটা দিতে পারবো। শনিবার, সময় সন্ধ্যা 6টা, স্থান অমিত নিয়োগীর ক্লায়েন্ট মুখ্যমন্ত্রীর পুত্র অনিকেত সেন, IAS-এর বাড়ি। উপস্থিত বিবেকবাবু, দ্বিজেন বসু, অতনু সাঁতরা, হরিপদ, দ্বিজেনবাবুর স্ত্রী, মেয়ে রিজা, ডাক্তার সঞ্জয় রাহা, শিবানী সাঁতরা, বান্টি এবং অঘোর সাহা নামে এক ব্যক্তি, যিনি থিয়েট্রিক্যাল প্রপার্টিজ নামে একটি দোকানের প্রোপাইটার। অমিত দ্বিজেনবাবুকে বললেন, আপনি সেদিন লালবাজারে বলছিলেন বিবেকদার পাগলামোটা ফিরে এসেছে। হ্যাঁ বলছিলাম, তাই শুনে আপনি বললেন আমি নাকি তাই চেয়েছিলাম। একথার অর্থ কী? সে কথাই বলবো বলে তো এদের সবাইকে এখানে হাজির করেছি। আমি জানি আপনি লোন নিয়ে SR দাস রোডের ফ্ল্যাটটা কিনেছিলেন 2 বছর 3 আগে। 6 মাস বাদে আপনার রিটায়ারমেন্ট। যা বেনিফিট পাবেন সবটাই মেয়ের বিয়েতে খরচা হয়ে যাবে। আপনাকে একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে। 1 মাসের মধ্যে একটা মোটার অঙ্কের টাকা জমা দিতে না পারলে আপনাকে উচ্ছেদের নোটিশ ধরানো হবে। দ্বিজেনবাবু চেঁচিয়ে উঠলেন, কিসব আবল তাবল বলছেন আপনি? আমি আবল তাবল বলছি? বেশ, অতনুবাবু ওকে দেখান তো স্ট্যাম্প পেপারটা। অতনু সাঁতরা দ্বিজেনবাবুর দিকে বাড়িয়ে দিলেন একটা সই সাবুত করা 10 টাকা স্ট্যাম্প পেপার। 3 বছর আগে ফ্ল্যাট নেবার সময় অফিসের PF এবং ব্যাংক লোন নিয়েও ডাউন পেমেন্ট করবার 2 লক্ষ টাকা
আপনাকে ধার করতে হয়েছিল। টাকাটা ধার দিয়েছিলেন অ্যাডভোকেট অজিত সাঁতরা, তাও অত্যন্ত চড়া সুদে। দ্বিজেনবাবু ভেবেছিলেন 1 বছরের মধ্যে মান্ডালা স্টিলের শেয়ার থেকে অনেক লাভ করবেন, সাঁতরাবাবুর টাকাটা শোধ করে দেবেন। কিন্তু দুর্ভাগ্য, কোম্পানিটা ডুবে গেল, ফলে লোন শোধ হলো না। সম্প্রতি চড়া সুদের কারণে আসলের থেকেও সুদের টাকাটা দ্বিগুণ হয়ে গেল। অজিত সাঁতরা চিঠিতে আলটিমেটাম দিলেন, অবিলম্বে লোন শোধ করুন, নতুবা কাঠগড়ায় আসুন। চিঠি পাঠাবার 2 দিন আগে দ্বিজেনবাবু রাত 9টায় অজিতবাবুর বাড়িতে যান। সেখানে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া বিবাদের পর হাতাহাতির পর্যায়ে চলে যায়। অমিত দ্বিজেনবাবুকে বললেন, এমন কি হয়েছিল যে আপনাকে হাত তুলতে হলো? ওই জানোয়ারটা আমায় বলেছিল টাকা দিতে না পারলে তোমার মেয়েটাকে আমার কাছে মাঝে মাঝে পাঠিয়ে দিও। আইনি চিঠি পেয়েই আপনি ঠিক করলেন অজিতবাবুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তাই প্রচার করে দিলেন আপনার সাবের রিভলভারটা খোয়া গেছে। তারপর সিরিয়াল কিলার সুলভ পোশাক ভাড়া করলেন। বিবেকবাবুর ঘরে যে পোশাক পাওয়া গেছে ওগুলো ওনার নিজেরই কেনা, কিন্তু ঘটনার দিন ওগুলো ব্যবহার হয়নি। গত মাসের 22 তারিখে থিয়েট্রিক্যাল প্রপার্টিস নামক একটি দোকান থেকে আপনি এই পোশাকগুলো ভাড়া করেছিলেন, বলেছিলেন নাটকের কাজে লাগবে। 25 তারিখে এসে ওগুলো আপনি ফেরত দিয়েছিলেন। সাক্ষী দোকানের মালিক অঘোরবাবু। মিস্টার রায় বললেন, কিন্তু দ্বিজেনবাবুর সার্ভিস রিভলভার বিবেকবাবুর ওভারকোটের মধ্যে পকেট থেকে পাওয়া গেল কি করে? আসলে দ্বিজেনবাবু বিবেকবাবুকে বলির পাঁঠা বানাতে চেয়েছিলেন। সুমনের মৃত্যুর জন্য মনে মনে প্রতিশোধ নেবার পরিকল্পনা বিবেকের ছিলই। সেই ব্যাপারটা দ্বিজেনবাবু জানতেন। ঘটনার দিন বিবেকবাবু আততায়ীর পিছু নিয়েছিলেন। অজিত সাঁতরাকে মার্ডার করে দ্বিজেনবাবু হয়তো সই করা কাগজটা অর্থাৎ স্ট্যাম্প পেপারটা তিনি হাতিয়েই নিতেন, কিন্তু বিবেকবাবুকে স্পটে দেখতে পেয়ে তিনি তাড়াতাড়ি পালিয়ে গেলেন। মিস্টার রায় বললেন, কিন্তু বিবেক চৌধুরীর দরজার লক আমি নিজে হাতে ভেঙেছিলাম। আপনাকে দিয়ে তালাটা ভাঙানো দ্বিজেনবাবুর একটা মাস্টার স্ট্রোক। বিবেকবাবুর বাড়ির ডুপ্লিকেট চাবি ওনার কাছেই থাকে, তাই মার্ডার ওয়েপেন বিবেকবাবুর ওভারকোটে রাখতে ওনার কোনো অসুবিধেই হয়নি।